নমস্কার বন্ধুরা, প্রাণ গার্ডেনিংয়ের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের বিষয় বোগেনভেলিয়ার প্রতিস্থাপনের পর পরিচর্যা কেমন হবে সেই নিয়ে। বন্ধুরা, মোটামুটি আমি 1 মাস আগে এই চারাটা তোমাদের প্রতিস্থাপন করে দেখিয়েছিলাম। কিভাবে প্রতিস্থাপন করেছিলাম, মাটি কিভাবে প্রিপেয়ার করেছিলাম বা তারপর পরিচর্যা কি করব, সেটা আমি মোটামুটি ওই ভিডিওতে আলোচনা করেছিলাম। যারা দেখোনি এখনও তারা আমার ভিডিওতে গিয়ে দেখতে পারো। এইবার প্রতিস্থাপনের পর গাছটা মোটামুটি 1 মাস কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমরা গাছটা কি কেয়ার করব সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বন্ধুরা, প্রথমে আসবো গাছে আমরা কি খাওয়ার দেব। এই বোগেনভেলিয়া গাছে খাওয়ার কিন্তু অনেকভাবে ইউজ করা যায়। যে যেভাবে পকেট মানি প্রোভাইড করতে পারবে সে কিন্তু সেইভাবে খাওয়ারটা দেবে। তো প্রথমে আসি, আমরা জৈবভাবে খাবার দিতে পারি। জৈবভাবে আমরা কি কি খাবার দিতে পারি না, যেহেতু আমার গাছটা একটা গ্রোয়িং গাছ, এখনও পর্যন্ত গাছটা পুরোপুরি বেড়ে ওঠেনি, মানে এটা গাছের গ্রোয়িং সিজন, সেই সময় আমরা চেষ্টা করব যে গাছটা থেকে ফুল বেশি না নিয়ে গাছটার গ্রোথের দিকে নজর দেওয়ার। এবং তার জন্য আমরা কি করব, আমি এই যে এই চামচটা দেখতে পাচ্ছ, এই চামচটার 1 চামচ নিমখোল নিয়েছি, 1 চামচ সর্ষের খোল নিয়েছি, 1 চামচ একদম মিহিদানার শিংকুচি নিয়েছি। এটাকে শিং চাচাও বলে অনেক জায়গায়, আবার অনেক জায়গায় একটু বড় বড় যে ফ্লেক্স হয় সেরকমও শিং চাচা পাওয়া যায়। সেটা হলে অনেক বেশি টাইম ডিকম্পোজড হতে লাগে, সেই জন্য আমি এই মিহিদানাটাই নিয়েছি। আর নিয়েছি 1 চামচ বোন ডাস্ট। আমাদের এখানে এই ধরনেরই বোন ডাস্ট অ্যাভেলেবেল, তবে তোমরা যদি একদম পাউডার টাইপের বোন ডাস্ট পাও বা এর থেকে ছোটো দানার বোন ডাস্ট পাও, তোমরা কিন্তু সেইভাবে নেবে। আর নিয়েছি আমি কিছুটা লাল পটাশ। বন্ধুরা, এখানে কিন্তু সাদা পটাশও ব্যবহার করা যায় আর লাল পটাশও ব্যবহার করা যায়। আর যারা একদম জৈবভাবে ব্যবহার করবে তারা কিন্তু এই রকম যে চামচটা দেখছো, এই চামচের 1 চামচ ভর্তি করে কলার খোসার গুঁড়ো নেবে। আমার কাছে কলার খোসার গুঁড়োটা অ্যাভেলেবেল নেই, আর সাদা পটাশটাও আমার অলমোস্ট শেষ, সেই জন্য আমি লাল পটাশ নিয়েছি। লাল পটাশ আমি কতটা নিয়েছি না, এই চামচের হাফ চামচেরও কম নেব। যেহেতু আমার গাছটা 1 মাস বয়স, আমি যদি সেক্ষেত্রে বেশি পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করি গাছটা কিন্তু মারা যাবে। সেক্ষেত্রে আমাদের সিনসিয়ার থাকতে হবে। আমি করেছি কি, এই যে ছোট্ট যে আইসক্রিম খাওয়ার চামচ, এই চামচের মাত্র 2 চামচ লাল পটাশ নিয়েছি। পরিমাণটা তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। তো এই চামচে 2 চামচ পরিমাণ মতো লাল পটাশ নিয়েছি। পরিমাণ পারলে তোমরা এর থেকেও কম পরিমাণ দেবে, কিন্তু বেশি দেবে না, কারণ রাসায়নিক সার এতটুকু পরিমাণ যদি বেশি ইউজ হয়ে যায় তো সেক্ষেত্রে গাছটা মারা পর্যন্ত যেতে পারে। তো কি করব না, আমরা এই খাবারগুলোকে সব একসাথে মিক্সড করে নেব, করে গাছের গোড়ায় দিয়ে দেব। আমার মোটামুটি খাবারটা মিক্সড করা হয়ে গেছে, এবার আমি এটা গাছের গোড়ায় দিয়ে দেবো। তো আমি মাটিটা আগের দিন থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখো মাটিটা এখনও ময়েস্ট টাইপের আছে। তো এতে আমি কি করব, খাবারটা যেটা মিশিয়েছি সেটা আমি ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়ে দেবো। এইভাবে দিয়ে দেবো। একটু দূর থেকে দেব যাতে গাছের শিকড়ের একদম কাছে এটা আঘাত না পায়। তো একটু দূর থেকে ভালো করে দিয়ে দেবো, দিয়ে মাটিটা ঢাকা দিয়ে দেবো। তোমরা আরও একটা কাজ করতে পারো, মাটিটাকে এইভাবে সরিয়ে নিতে পারো। সরিয়ে এই এই যে এই বরাবর দেখতে পাচ্ছ, এই রকম একটু খুঁড়ে এইভাবে সারটা দিয়ে মাটিটা এইভাবে চাপা দিয়ে দিতে পারো। সেটাও একটা ভালো সার দেওয়ার প্রসেস হয়। তো আমি যেহেতু সেইভাবে দিলাম না, আমি মোটামুটি এইভাবেই দিলাম। দিয়ে মাটির সাথে এইভাবে মিশিয়ে দেবো যাতে সার আর মাটিটা খুব ভালো করে মিশে যায়। যেহেতু এতে জৈব সারটাই বেশি পরিমাণে আছে, তো এটা ডিকম্পোজড হতে সময় লাগবে। এইবারে আমি কি করব, আমি এটা আর 3-4 দিন পরে এর সাথে যেটা দেব, কিছুটা পরিমাণ কম্পোস্ট দেব। সেটা কি পরিমাণ দেব না, আমার এই হাতের হাফ মুঠো দেব। আর আমি সবটা কিন্তু বলছি 10 ইঞ্চি যে টব আছে সেই টবের হিসেবে। টব যদি 6 ইঞ্চির হয়, অর্থাৎ যারা নতুন ট্রাই করছো বা 6 ইঞ্চি টবে এনে প্রথম গাছটা বসিয়েছো, সেক্ষেত্রে সারের পরিমাণ কিন্তু এই যে পরিমাণ আমি বললাম এর কিন্তু হাফ করে নেবে। এর থেকে কিন্তু বেশি পরিমাণ একদম দেবে না। আর সেক্ষেত্রে পটাশের যে পরিমাণ বললাম সেটা যদি রাসায়নিক পটাশ ইউজ করো, এই যে চামচ দেখতে পাচ্ছ এই চামচের 1 চামচ দেবে, অর্থাৎ 1 থেকে 2 গ্রাম পটাশ তোমরা ব্যবহার করবে। তো বন্ধুরা, আমার খাওয়ার দেওয়া মোটামুটি কমপ্লিট। আমি গোটাটা মাটির সাথে মিশিয়ে দিয়েছি খাওয়ারটা। তো এইটা হলো আমাদের একভাবে খাওয়ার দেওয়ার পদ্ধতি। এইবার আমরা যে খাওয়ারটা দেব সেটা হচ্ছে রাসায়নিকভাবে গাছের গোড়ায় যেভাবে অ্যাপ্লাই করা যায়। সেক্ষেত্রে আমি কি নিয়েছি না, কিছুটা পরিমাণ ডিএপি নিয়েছি। দেখো ডিএপির পরিমাণটা খুবই সামান্য, তোমরা দেখে বুঝতে পারবে, এই মাত্র জাস্ট কয়েকটা দানা আছে। আর এই ছোট যে আইসক্রিম খাওয়ার চামচ দেখছো তার 1 চামচ পরিমাণ পটাশ নিয়েছি। যেহেতু ডিএপি মানে ডাই অ্যামোনিয়াম ফসফেট,
এতে কিছুটা ফসফেট আছে, সেই জন্য আমি খুব একটা বেশি পরিমাণ ফসফেট নিইনি, সিঙ্গেল সুপার ফসফেট খুব কম পরিমাণ নিয়েছি, এই ছোট চামচের 1 চামচ পরিমাণ নিয়েছি। আর এখানে দেখো কিছুটা পটাশ নিয়েছি, অর্থাৎ এই চামচের 1.5 চামচ পরিমাণ হবে পটাশ নিয়েছি। যেহেতু আমরা এখানে খুব পুরোটাই রাসায়নিক সার ইউজ করছি, সেহেতু ছোট গাছ যাতে রাসায়নিক সারের ঝাঁঝে মারা না যায়, তাই আমি পরিমাণ কিন্তু খুবই কম ইউজ করছি। এক্ষেত্রে আমি সর্ষের খোল ইউজ করছি, কারণ আমি ইউরিয়া গাছে দেবো না, সেই জন্য। যারা ইউরিয়া দিতে চাও অবশ্যই ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। সেখানে 6 থেকে 8 দানা ইউরিয়া ব্যবহার করবে 10 ইঞ্চি টবের জন্য। টব যদি 6 ইঞ্চির হয় তাহলে এর পরিমাণটা অর্ধেক করে নেবে। আমি এখানে সর্ষের খোল কতটা দিয়েছি না, সর্ষের খোল আমি দিয়েছি এই যে চামচটা আছে, এই চামচের 1 চামচ পরিমাণ আমি সর্ষের খোল দিয়েছি। এইবার আমি এটা মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবো। বন্ধুরা, এইবার আমি একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে যে দেখো, আমার এই টবটা মাটির টব এবং এই টবটা প্লাস্টিকের টব, আমি কিন্তু প্রায় একই সাথে একই দিনেই গাছগুলো প্রতিস্থাপন করেছিলাম। তার মধ্যে আমি এই গাছটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। টবটা দেখলে বুঝতে পারবে যে তুলনামূলক কিন্তু এটার সাইজ বড়। এটা কিন্তু আমাকে দোকানদার বলেছে যে 9 ইঞ্চির হলেও এটা কিন্তু দেখে মনে হচ্ছে মোটামুটি 8 ইঞ্চি মতো হবে এর টোটাল যদি সারফেস দেখি, অর্থাৎ এটার থেকে কিন্তু এটাতে কম পরিমাণ মাটি ধরে। এবং আমি মানে একদম যেদিন জল দিয়েছিলাম, আমি গত পরশুদিন জল দিয়েছি, এই মাটিতে এবং এই মাটিতে আমি একসঙ্গে জল দিয়েছি, একই দিনে প্রতিস্থাপিত দুটো গাছ। তার মধ্যে এই মাটিটা দেখো তুলনামূলক কতটা শুকনো, এবং সেমভাবে তৈরি করা মিডিয়া, এই মিডিয়াটা দেখো কতটা ভিজে ভিজে। অ্যাজ ওয়াই আমি নতুন বাগানিদের বলি যে তোমরা সবসময় মাটির টব ইউজ করবে, কারণ ওয়াটার ডিসব্যালেন্সড যে ব্যাপারটা হয় সেটা কিন্তু প্লাস্টিকের টবে খুব বেশি পরিমাণে হয়। মাটিটা দেখো কতটা ভিজে ভিজে, এই মাটি যদি বেশি ভিজে ভিজে থাকে সেখানে ফাঙ্গাসের অ্যাটাক হবে এবং গাছের অবস্থা খুব খারাপ হবে। তুমি আমার এই গাছটা দেখলে বুঝতে পারবে যে দেখো একদিন বোধহয় কোনো একটাভাবে ওয়াটার ডিসব্যালেন্সড হয়েছিল, ফলে জল জমেছে এবং গাছের প্রায় সব পাতা ঝরে গেছে। খুব কম পরিমাণ পাতাই আছে যে গাছটা আবার নতুন করে বেরোতে স্টার্ট করেছে। এই গাছটাকে কিন্তু আমাকে এবার সারভাইভ করাতে হবে, অনেক ভেবে চিন্তে সারভাইভ করাতে হবে। তো সেক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, আমরা চেষ্টা করব তাই মাটির টবে গাছ করার। আর নতুন বাগানিরা চেষ্টা করবে ছোট টবে গাছ করা, অর্থাৎ 6 ইঞ্চি দিয়ে স্টার্ট করবে, তারপর সেটাকে তোমরা 10 ইঞ্চিতে রিপোর্ট করবে। এইবার আমি যে সারটা প্রিপেয়ার্ড করেছি সেই সারটা গাছের এই দূর থেকে আমি আগের গাছটা যেইভাবে প্রসেস করলাম সেই বরাবর আমরা এইভাবে দিয়ে দেব। অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে নতুন গাছের ক্ষেত্রে আমরা অনুখাদ্য ব্যবহার করতে পারি কিনা। বন্ধুরা, অনুখাদ্য আমরা নতুন গাছের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে পারি, রাসায়নিক অনুখাদ্য বা সিউইড যে কোনো অনুখাদ্যই ব্যবহার করতে পারি, কিন্তু বিষয় হচ্ছে এত ছোট গাছের কিন্তু অনুখাদ্যের প্রয়োজন হয় না। একটা গাছের অনুখাদ্য প্রয়োজন হওয়ার জন্যও তো একটা সময় দিতে হবে, তো গাছের কিন্তু অনুখাদ্য এত ছোট গাছের প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আমরা কি করব না, গাছটাকে একটু এই সব খাবার দিয়ে, যেমন নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম, এই ধরনের খাবার দিয়ে আমরা চেষ্টা করব গাছটাকে প্রথমে বাড়িয়ে নেওয়ার। গাছটা বেড়ে গেলে তারপর যখন অনুখাদ্যের রিকোয়ারমেন্ট হবে বা সেরকম যখন সময় আসবে, আমরা কিন্তু তখন গাছে অনুখাদ্য প্রয়োগ করব। তাই চেষ্টা করব অনুখাদ্য এখন না প্রয়োগ করার, মানে গাছ যখন আমাদের একদম ছোট তখন আমরা চেষ্টা করব অনুখাদ্য না প্রয়োগ করার। আচ্ছা, এই গাছে আরও কয়েকটাভাবে খাবার প্রয়োগ করা যায়, সেইগুলো আমি বলে দিচ্ছি, কারণ অতভাবে তো আমার পক্ষে খাবার প্রিপেয়ার করা এই মুহূর্তে এক্ষুনি সম্ভব নয়। তো যেভাবে করা যায় সেগুলো আমি বলে দিচ্ছি। আমরা এই ছোট অবস্থায় যখন গাছটাকে আনবো তখন আমরা এনপিকে কিন্তু ইউজ করতে পারি। কিভাবে ইউজ করতে পারি না, ওয়াটার সলিউবল যে এনপিকেগুলো হয়, যেমন এনপিকে 19-19-19, 20-20-20, এগুলোর যে কোনো একটা সপ্তাহে 1 চামচ করে বা গোটা টবের কিনারা বরাবর 1 চামচ বলতে ধরো পরিমাণটা হওয়া উচিত 4 থেকে 5 গ্রাম, এর থেকে যেন বেশি না হয়। অর্থাৎ সেখানে এরকম ছোট আইসক্রিম খাওয়ার যদি চামচ থাকে তোমরা 2 চামচ করে সপ্তাহে, এটা কিন্তু 2 চামচ করে গাছের গোড়ায় দিয়ে ভালো করে মানে মাটিটা খুশে জল ঢেলে দিতে পারো। এইটা একটাভাবে দেওয়া যায়। আরেকটা করা যায় যে 1 লিটার জলে 1 গ্রাম মতো এনপিকে মিশিয়ে, যেগুলো ওয়াটার সলিউবল এনপিকে আছে, ভোরবেলা বা বিকেলবেলা ভালো করে ঝাঁকিয়ে 2 দিন ছাড়া বা 3 দিন ছাড়া স্প্রে করা যেতে পারে। আবার করা যেতে পারে এই জৈব খাবার আমি যেটা গাছের গোড়ায় প্রয়োগ করলাম, এটা তো আমি প্রয়োগই করলাম, এর সাথে সাথে সপ্তাহে 2 দিন
এনপিকে 19-19-19 বা 20-20-20 ফোলিওর স্প্রে হিসেবে গোটা গাছে আমরা স্প্রে করতে পারি। ওটা সপ্তাহে একদিনও করা যায়। যার যেরকম পকেট মানি সাবমিট করবে, যার বাজেট যেভাবে থাকবে, তারা কিন্তু সেইভাবে গাছে খাবারটা দেবে। গাছের যখন বৃদ্ধির প্রথম পর্যায় হবে তখন কিন্তু আমরা এরকম ইকুয়াল রেশিওর এনপিকেগুলোই ইউজ করব। তারপর যখন গাছ থেকে আমরা ফুল নেব তখন কিন্তু সেই রেশিওটা আমরা চেঞ্জ করে দেবো। তখন আমরা এনপিকে 19-19-19 বা 20-20 ইউজ করব না। তখন যেটা ইউজ করব আমি সেটা আলোচনা করব। এটা আমি বললাম মেনলি প্রিলিমিনারি স্টেজের গাছের জন্য। আচ্ছা, জৈব সার আমি এক ধরনের তৈরি করা দেখালাম। এই বোগেনভেলিয়া গাছটা কিন্তু ফিশ মিল অসাধারণভাবে পছন্দ করে, তাই যারা কাছে পিঠের দোকানে ফিশ মিল পাবে তারা কিন্তু অবশ্যই ফিশ মিল ইউজ করবে। সেক্ষেত্রে ধরো কেউ সর্ষের খোল পেলে, বাদাম খোল পেলে, নিম খোল পেলে, ফিশ মিল পেলে, স্টেরা মিল পেলে, যেগুলো পাবে, মানে যার ক্ষেত্রে যতগুলো পাওয়া সম্ভব হবে তারা কিন্তু প্রত্যেকটা কালেক্ট করবে। কালেক্ট করে এই রকম যে স্পুন দেখছো, 1 স্পুন করে প্রত্যেকটার পরিমাণ নেবে। নেওয়ার পর একসাথে মেশানো হয়ে গেলে মোটামুটি এই স্পুনের 3 থেকে 4 স্পুন 10 ইঞ্চি টবের জন্য ইউজ করবে। 6 ইঞ্চি টব হলে এই চামচের 2 চামচ করে দিলেই মোটামুটি হয়ে যায়। এটা জৈব সারের ক্ষেত্রে। রাসায়নিক সারের পরিমাণ কিন্তু আমরা বরাবরই খুব কম পরিমাণে ব্যবহার করব। সেকেন্ড টিপস হচ্ছে, এটা যেহেতু শীতকালে কিন্তু আমাদের পাতার নিচে আমরা দেখি যে কুয়াশা পড়ে একটা স্পট টাইপের হয়ে যায়। যেমন দেখো এই টবটা আমি এই পাতাগুলো ফেলিনি তোমাদের দেখাবো বলে, এই যে দেখো স্পটটা, তোমরা আমি জানি না দেখে বুঝতে পারবে কিনা, এটা কিন্তু সেইভাবে কোনো রোগ নয়। অনেক সময় সাদামাছির আক্রমণ হলেও পাতায় এইভাবে স্পট দেখা যায়, কিন্তু এক্ষেত্রে কিন্তু এটা কোনো রোগ হয়নি। এক্ষেত্রে আমরা কি করব, এই প্রবলেমটা এড়ানোর জন্য সকালবেলা গোটা গাছে ভালো করে জল স্প্রে করব। এবং জল স্প্রেটা কীরকম করব, পাতার এরম নিচের দিক থেকে জল স্প্রে করব, যাতে এই পাতার উল্টো দিকগুলো খুব একদম তেজিভাবে জলের ফোর্সটা পায়। অর্থাৎ ফোর্সফুলি জলটা স্প্রে করার চেষ্টা করব, এবং এটা আমরা প্রতিদিন করতে পারি। আচ্ছা, যেদিন আমরা সকালে ফোলিওর স্প্রে করব, কিছু এনপিকে বা অন্য কিছু যদি ফোলিওর স্প্রে করি, আমরা কিন্তু সেদিন জল স্প্রে করব না। সেদিন ওই যে এনপিকেটা স্প্রে করব সেটাই স্প্রে করব, বা এনপিকে স্প্রে করার আধ ঘন্টা আগে আমরা জল স্প্রে করতে পারি। জল স্প্রেটা হয়ে যাওয়ার আধ ঘন্টা পর আমরা এনপিকে স্প্রে করব। এটা গেল দ্বিতীয় ব্যাপার। তৃতীয় ব্যাপার হচ্ছে, আমরা এই গাছটাকে এখন কিন্তু বুশি করব। এই গাছটা থেকে এখন আমরা খুব একটা ফুল নেওয়ার চেষ্টা করব না। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি হবে, এই যে আমি গাছটা যখন প্রথম এনেছিলাম এই জায়গাটায় কিন্তু ফুল হয়েছিল, দেখো এই যে ফুলগুলো হয়েছিল, শুকনো ডাঁটি মোটামুটি হয়ে গেছে, শুকিয়ে গেছে, তো ডাঁটিগুলো বেরিয়ে গেছে। তো আমি কি করব, গাছটাকে বুশি করার জন্য এই যে উপরের দিকের যে পার্টটা আছে এই জায়গা থেকে কেটে দেব, অর্থাৎ পিঞ্চিং করে দেবো গাছটাকে। আমরা যত বেশি পিঞ্চিং করতে থাকবো গাছটা কিন্তু তত ঝাঁকড়া হবে, এবং আগামী মরশুমে, অর্থাৎ এই গাছটার যখন বয়স মোটামুটি 1 বছর মতো হবে, তো তখন আমাদেরকে কিন্তু ভরে ফুল দেবে। তো সেক্ষেত্রে করব কি, গাছটাকে আমরা যতটা পারা যায় বুশ করার জন্য ক্রমাগত কিন্তু পিঞ্চিং করতে থাকবো। এইটা হচ্ছে পিঞ্চিং করার উপযুক্ত সময়, যখন গাছটা ছোট থাকবে। তারপর তো আমরা প্রুনিং করবোই, গাছের অবস্থা বুঝে হার্ড এবং সফট প্রুনিং দুটো করতেই থাকবো। এটা হচ্ছে থার্ড টিপস। ফোর্থ টিপস হচ্ছে, এই সময় আমরা মাসে কিন্তু একবার করে ফাঙ্গিসাইড ইউজ করব। আমি প্রথমে ভাবতাম যে বোগেনভেলিয়াতে ফাঙ্গাস বা কীটনাশক এগুলো কিছু প্রয়োজন হয় না, অর্থাৎ ফাঙ্গিসাইডের প্রয়োজন হয় না, সরি আমি ফাঙ্গাস বললাম, ফাঙ্গিসাইডের প্রয়োজন হয় না বলেই আমি প্রথমে ভেবেছিলাম। কিন্তু আমার একটা গাছে ফাঙ্গাস অ্যাটাক হয়েছিল, তাই আমি প্রিভেন্টেশনের জন্য সব গাছে যেভাবে আমি ফাঙ্গিসাইড ইউজ করি এই গাছেও আমি ফাঙ্গিসাইড ইউজ করি, এবং সেটা মাসে 1 দিন বিকেলবেলা যে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড আমি 2 গ্রাম মতো নিই। 2 গ্রাম বলতে এই চামচে 1 চামচ নিলেই হয়। তো সেই পরিমাণ নিই, ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলার দিকে গোটা গাছে স্প্রে করে দিই। কীটনাশক খুব একটা এই গাছে প্রয়োজন হয় না, কারণ এই গাছে আমি খুব একটা পোকা লাগতে দেখিনি আজ পর্যন্ত। কিন্তু তাও আমি যখন সব গাছে কীটনাশক স্প্রে করি তখন মাঝে মধ্যে এটাতেও স্প্রে করে দিই, না করলেও চলে। এই হলো আমাদের কীটনাশকের ব্যাপার। রাখবো কোথায়, এটা কিন্তু ফুল সানলাইটে রাখবো, একদম ফুল সানলাইটে রাখবো। এটা আমাদের মানে একদম মেনটেন করতে হবে বোগেনভেলিয়া যেন আমাদের শেড না পায়। আর এই যে আমরা জৈব খাবারটা দিলাম, যেহেতু আমার এই মাটিটা তুলনামূলক ভিজে ভিজে, এই মাটিতে কিন্তু আমাকে জল দিতে হবে না, কিন্তু এই মাটিটা যেমন তুলনামূলক শুকনো হয়ে গেছে, এখানে আমরা স্প্রে হিসেবেও জল দিয়ে ওপরটা ভিজিয়ে দিতে পারি, বা পুরোটাই জল দিয়ে দিতে পারি। মানে আমরা যেমন গাছে
রোজ জল দিই সেইভাবেও কিন্তু জল দিয়ে দিতে পারি। এই মাটিটায় আমায় জল দিতে হবে। মাটি যদি এই রকম ভেজা ভেজা টাইপের থাকে তাতে কিন্তু আমরা জল দেব না। মাটি যদি এই ধরনের ভেজা ভেজা থাকে, মানে হালকা আমরা হাত দিলে একটু ভেজা ভেজা পাচ্ছি কিন্তু অলমোস্ট শুকনো, তখন কিন্তু আমাদের গাছে জল দিতে হবে। তো বন্ধুরা, নতুন গাছ লাগানোর পর আমরা এইভাবেই পরিচর্যা করব। আর একটা বিষয় যেটা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এই সময় আমরা গাছে গ্রোথ রেগুলেটর কিন্তু প্রয়োগ করতে পারি। গ্রোথ রেগুলেটর বলতে কি প্রয়োগ করব না, আমি এখানে সবথেকে ভালো রেজাল্ট পেয়েছি যেটাতে, সেটা হচ্ছে মিরাকুলান। 1 লিটার জলে 30 ফোঁটা বা 1.5 ml মতো দিয়ে ভালো করে ঝাঁকিয়ে মাসে 2 দিন ভোরবেলা স্প্রে করতে হবে। এটা অনেকে জিজ্ঞেস করে যে বিকেলবেলা কি স্প্রে করলে হবে? তো বন্ধুরা, এটা সবথেকে বেটার রেজাল্ট কিন্তু পাওয়া যায় ভোরবেলা। তো সেই জায়গায় এখন যেহেতু শীতকাল, সেক্ষেত্রে 7টা থেকে 8টা পর্যন্ত এটা স্প্রে করে, মানে সময়টা আমি বলছি, কুয়াশাটা কেটে যাওয়ার পর 7টা থেকে 8টা এই টাইমের মধ্যে স্প্রে করা যায়। মাসে কিন্তু 2বার করতে হবে, তাতে গাছের গ্রোথটা খুব ভালো হয়। এবং আমাদের চেষ্টা করতে হবে এই সময় এই গাছের যতটা পারে গ্রোথ করিয়ে নেওয়ার, কারণ গাছটার যত বয়স হবে তারপর থেকে কিন্তু আমরা গাছটা থেকে ফুল আশা করব। সুতরাং আমরা এই সময় গ্রোথ রেগুলেটর স্প্রে করব। যাদের পকেট মানি সাবমিট করবে তারা সেই পরিমাণ দিতে পারো, আর যাদের পকেট মানি সাবমিট করবে না তারা কি বলবো, স্কিপ করো। তো এই ছিল বোগেনভেলিয়া প্রতিস্থাপনের পর আমরা প্রথম যে কেয়ারটা করব সেই কেয়ার। এর নেক্সট কেয়ার বা আপডেট নিয়ে আমি তোমাদের সাথে আসছি অন্য একটা ভিডিওতে। নমস্কার।